তো চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করব। এখান থেকে প্রশ্ন আসবে একদম 100%। তাই এই টপিকসটা সহজ এবং পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি, এবং শতভাগ এখান থেকে তুমি প্রশ্ন পাবেই। তাই এই টপিকসটা ভালো করে আমাদের জানা থাকতে হবে। উল্টাপাল্টা যেন লিখে দিয়ে না আসো, একটু উদাহরণ দিয়ে ভালো করে যদি লিখে দিয়ে আসতে পারো, তাহলে একটা ভালো মার্কস তোমরা এখান থেকে পেতে পারো। তো আহ, যা বলছিলাম, এখান থেকে প্রশ্ন অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত অথবা রচনামূলক তিনটাতেই প্রশ্ন থাকবেই। তাই তোমরা একটু ভালো করে এটা চ্যাপ্টারটা বা এই বিষয়টা পড়বে। সহজ একটা বিষয়, মজার একটা বিষয়। হ্যাঁ, একটু জানা থাকলে খুব ভালো করে লেখা যায়। তো উপভাষা, উপভাষা বলতে আমরা কি বুঝি? আমাদের সিলেবাসে আছে উপভাষার মানচিত্র। আমরা মানচিত্র আলোচনা করব, তবে তার আগে উপভাষা কি তা আগে আমাদের একটু জানতে হবে। তো প্রমিত ভাষা যেটা আমরা বলি, প্রমিত মানে কি? প্রমিত মানে হচ্ছে প্রচলিত। ঠিক আছে? প্রমিত মানে হলো কি? প্রচলিত। যেটা আমরা শুদ্ধ ভাষায় কথা বলি স্কুলে, কলেজে, বা আমরা যারা শিক্ষিত শ্রেণী যারা আছি, তারা যেই ভাষাটাকে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে নিয়েছি, হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। ওকে। তো এই ভাষার প্রচলিত ভাষার পাশাপাশি আমাদের অঞ্চল বিশেষে জনগোষ্ঠী কর্তৃক ব্যবহৃত ব্যবহৃত আঞ্চলিক ভাষাকে বলা হয় কি? উপভাষা। যেমন চট্টগ্রামের মানুষ এক ধরনের ভাষা ব্যবহার করে, নোয়াখালীর মানুষ এক ধরনের ভাষা ব্যবহার করে, হ্যাঁ, আবার ওদিকে ঢাকার মানুষ এক ধরনের, রংপুরের মানুষ এক ধরনের। তাহলে এক এক অঞ্চলের মানুষ এক এক ধরনের ভাষা ব্যবহার করে। তো এই যাকে বলা হচ্ছে ডায়ালেক্ট, অথবা কি উপভাষা, অথবা আঞ্চলিক ভাষা। তো ডায়ালেক্ট শব্দের অর্থ হচ্ছে উপভাষা, আবার কি আঞ্চলিক ভাষা, দুটোই হতে পারে। তো ব্যবহৃত হয়ে থাকে আমাদের এই ভাষাটা বিভিন্ন অঞ্চল ভেদে, এটা কি পার্থক্য হয়। তো আমাদের প্রমিত ভাষার সাথে উপভাষার যে পার্থক্য যেগুলো, সেটা হচ্ছে ধ্বনিতে, রূপমূলে, উচ্চারণ করে এবং ব্যাকরণগত। ধ্বনিতে কিরকম? আমরা যেমন মনে করো, আমরা বলি কাগজ, চট্টগ্রামের ভাষায় বলে হজ। হ্যাঁ। তারপরে আবার মনে করো রূপমূল, শব্দগত পরিবর্তন, যেমন হ্যাঁ, যেমন আমরা মনে করি শব্দ আমরা বলি যে ঘোড়া, তাই না? ঘোড়া চট্টগ্রামের ভাষায় সেটাকে কি বলে? গুড়া। হ্যাঁ, গুড়া। তা আবার মনে করো, এই যে এইভাবে আমার রূপমূলে আমরা ছোট বলি, ছোটকে বলা হয় গুড়া। হ্যাঁ, আবার ঘুরতে গেলে সেটাকে বলা হয় গুড়া। গুড়া ফুয়া, ঘুরতে গিয়ে রে, গুড়ার গাড়িত করি, কে? গুড়ের। তা এই যে দেখো সব গুড়া। তাহলে এই যে এইভাবে আমার ধ্বনি, রূপমূল, উচ্চারণ এবং ব্যাকরণগত কিছু পরিবর্তন হয়। যেমন ধরো, আমি আমি খাবো না। হ্যাঁ, আমি খাবো না। তো দেখো, এটা আমরা স্বাভাবিকভাবে প্রমিত ল্যাঙ্গুয়েজে আমরা এইভাবে কথাটা বলি, কিন্তু চট্টগ্রাম ভাষা বলতে গেলে কি হবে? আই নহাইয়ম। হ্যাঁ। তো আমি আই নহাইয়ম, তো ন নটা কি আগে চলে আসতেছে, খাবোটা পরে চলে যাচ্ছে। তো এভাবে আমাদের ব্যাকরণগত কি কিছু পরিবর্তন আমাদের এখানে হয়। ওকে। মনে রাখতে হবে যে উপভাষাটা পুরোপুরি মুখের ভাষা, এটা মুখের উপরে ডিপেন্ড করে। আর প্রমিত ভাষাটা লিখিত বিষয়ের উপরে কি স্ট্যান্ডার্ড ধরে রাখতে হয়। তো আমাদের সাধারণত প্রমিত ভাষার ভাষাভঙ্গির সংখ্যা বৃদ্ধি, ভৌগোলিক ব্যবধান এবং সামাজিক ও অর্থনৈতিক শ্রেণীবিন্যাসগত পার্থক্যের কারণে উপভাষার কি সৃষ্টি হয়। খেয়াল করো, আমাদের প্রমিত ভাষাভঙ্গির সংখ্যা বৃদ্ধি হচ্ছে। কেমন প্রমিত ভাষাভঙ্গির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে? যেমন আমি তোমাদের সাথে যে ভাষায় কথা বলছি, তোমরা যদি ঢাকায় যাও সেখানে দেখবে যে ঢাকাতেও শুদ্ধ ভাষায় কথা বলার স্ট্যান্ডার্ডটি একটু ডিফারেন্ট আছে। তুমি কলকাতায় গেলে কলকাতাতেও কি শুদ্ধ ভাষার কথাটা, বাংলা কথাটা একটু ডিফারেন্ট তুমি পাবে। তাহলে এভাবে আমাদের দেখো ভৌগোলিক ব্যবধান এবং সামাজিক ও অর্থনৈতিক শ্রেণীবিন্যাসের কারণে পার্থক্যে উপভাষার সৃষ্টি হয়। সামাজিক ও অর্থনৈতিক শ্রেণীবিন্যাসটা কেমন? যেমন ধরো, আমরা আহ, আহ, যদি বলি মহারাজ আহার করছেন। হ্যাঁ। হ্যাঁ, মহারাজ আহার করছেন। বা আমরা যদি মনে করে, আমরা যদি খুব সম্মানিত ব্যক্তিকে, জনাব আপনি কি আহার করছেন, বা আপনি কি খাবার গ্রহণ করছেন, এভাবে জিজ্ঞাসা করি, তাই না? কিন্তু আমরা যদি কোনো ওই যে ছোট বাসায় যাই, কিরে খাচ্ছিস, অথবা কিরে গিলছিস, এরকম করে জিজ্ঞাসা করি, তাই না? তাহলে এই যে যে দেখো, এভাবে ভৌগোলিক ব্যবধান এবং সামাজিক ও অর্থনৈতিক কারণেও কি
হ্যাঁ, আমাদের শ্রেণীগত ভাষার পার্থক্য কি হয়, তৈরি হয়। অনেক সময় গিলছিস বলি না আমরা, কি কিরে ভরতেছিস, এরকম করেও বলে বন্ধু বান্ধবরা। হ্যাঁ, তো এই যে যে দেখো, এভাবে আমাদের সামাজিক অর্থনৈতিক শ্রেণীবিন্যাস, ভৌগোলিক কারণ, নানা কারণে আমাদের কি হয়, নানা ধরনের উপভাষার সৃষ্টি হয়। তো প্রমিত ভাষার দেশের সর্বস্তরে ব্যবহৃত হয়, লিখিত পদ্ধতির ক্ষেত্রে এটা অনুসৃত হয়, কিন্তু উপভাষায় একটা অঞ্চলের মাঝেই কি সেটা সীমাবদ্ধ থাকে। চট্টগ্রামের ভাষা শুধু চট্টগ্রামে সীমাবদ্ধ আছে, নোয়াখালীর ভাষা নোয়াখালীতে, সিলেটের ভাষা সিলেটে, হ্যাঁ, রংপুরের ভাষা রংপুরে। কিন্তু দেখো আমরা যে শুদ্ধ ভাষায় কথা বলি, আমরা সেই শুদ্ধ ভাষা দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তরে গিয়ে কি কথা বলতে পারবো, যদি যার সাথে কথা বলবে সে তোমার শুদ্ধ ভাষা বুঝে আর কি। অনেকে আছে আবার আঞ্চলিক কথাই বুঝে, কি পুরোপুরি শুদ্ধ ভাষা বুঝে না। হ্যাঁ, তো এটাও কিন্তু একটা বড় সমস্যা। তা আমাদের তারপরে ওভারঅল আমাদের দেখা যায় যে 90%-এর উপরে মানুষ শুদ্ধ ভাষায় কথা বলে, বুঝতে পারে। হ্যাঁ, কিন্তু আঞ্চলিক ভাষায় কথা বলে কিন্তু এক অঞ্চলের মানুষ আরেক অঞ্চলের মানুষের ভাষা বুঝবে না। এই জন্য প্রমথ চৌধুরী একটা কথা বলছে, বাংলা ভাষা সিলেটে এসে আহত হয়েছে, চট্টগ্রামে এসে কি নিহত হয়েছে। চট্টগ্রামের ভাষা যদি বাই বর্ন চট্টগ্রামের না হয়, তার পক্ষে এই ভাষা আয়ত্ত করা টু মাচ টাফ হয়ে যায়। আমি নিজেও চট্টগ্রামে জন্মগ্রহণ করেছি, চট্টগ্রামে বড় হয়েছি। হ্যাঁ, সারাউন্ডিংস আমার সবসময় চট্টগ্রামের ভিতরে ছিল, কিন্তু তারপরেও আমি চট্টগ্রামের ভাষা বলতে পারি না, ফ্লুয়েন্টলি বলতে পারি না। কিন্তু বুঝতে আমার সমস্যা হয় না, বাট আমি ফ্লুয়েন্টলি বলতে পারি না। তো এই যে যে দেখো যে উপভাষাটা কতটা ক্রিটিক্যাল বা ইয়া, এটা বাইবন একটা ভাষা হয়ে যেতে পারে। হ্যাঁ, ইফতেখার বলো। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি বলছেন যে আপনি বান্দরবান তো এমনি চট্টগ্রামের ভিতরে ধরে, এখন আপনি হচ্ছে চট্টগ্রামে জন্ম, আপনি চট্টগ্রামের ভাষা বলতে পারেন না। বান্দরবানে যারা থাকে এরা কি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে, না এদের অন্য কোনো হ্যাঁ, উপভাষা আছে? এখানে একটা ফ্যাক্ট ওখানে তো হচ্ছে যে উপভাষা আলাদা, কিন্তু যারা হ্যাঁ, এমনি বাঙালি আছে। ওকে, ভেরি গুড কোয়েশ্চেন। অনেকগুলো কারণে আমার আঞ্চলিক ভাষাটা রপ্ত করা হয়নি। তার ভিতরে একটি কারণ হচ্ছে যে আমি না স্যার, যখন আমি আপনারটা বলতেছি না, জাস্ট পুরোটা মানে বান্দরবান অঞ্চলে হ্যাঁ যারা হ্যাঁ আছে হ্যাঁ তারা। হ্যাঁ, আমি বলতেছি ওইটাতেই আসতেছি, যে বান্দরবানে কিন্তু বাংলাদেশের সব জেলার মানুষ আছে, অনেকটা ঢাকার মতো। ওকে, তুমি যেহেতু এখানে বান্দরবানে যেহেতু এক সময় ইয়ে ছিল না, হ্যাঁ, এখানে যেহেতু বাঙালিদেরকে আহ, উম, নিয়ে আসা হয়েছে। ওকে, সেটা একটা রাজনীতি, কি আমি ওদিকে যেতে চাচ্ছি না। তো এখানে প্রচুর আহ, বিভিন্ন আহ, অঞ্চল থেকে মানুষ এসেছে। তো এই কারণে দেখা যায় যে এখানে মানুষ সব ভাষাতেই রপ্ত ইয়া আছে। আর পাশাপাশি হচ্ছে যেহেতু আমি নিজেও চট্টগ্রাম বাই বর্ন চট্টগ্রাম হলেও আমার বাবা মা কিন্তু মাদারীপুরের। তো তারা ওখান থেকে এখানে এসেছে, তো আমাদের সাথে যারা কথা বলতো তারা সবাই শুদ্ধ ভাষাতে প্রমিত ভাষাতে কথা বলতো। কিন্তু যেহেতু আমি সব সময় সব জায়গায় চলেছি ফিরেছি, তাহলে আমার কথা বলতে আমার সমস্যা হয় না, এবং আমি কাজ চালিয়ে নেওয়ার মতো চট্টগ্রামের আঞ্চলিক ভাষা বলতে পারি। কিন্তু আমার ভাষা শুনলে একজন অরিজিনাল চট্টগ্রামের যে লোক সে বুঝে যাবে যে আমি ভয়ঙ্গা। হ্যাঁ, তো আহ, এটা গেল একটা ব্যাপার। আর বান্দরবানে চট্টগ্রামের আঞ্চলিক ভাষাটাই বেশি প্রচলিত। এমনকি একটা সময় ছিল যে যেখানকার যারা পাহাড়ি জনগোষ্ঠী আছে, হ্যাঁ, বিভিন্ন জাতিগোষ্ঠীর আছে, মারমা, বম, ত্রিপুরা, এরাও কিন্তু দেখবে যে বাংলা হিসেবে চট্টগ্রামের ভাষাটাই জানে। অনেকে আছে যে শুদ্ধ প্রমিত বাংলা জানে না, হ্যাঁ, কিন্তু তারা বাংলা বলতে চট্টগ্রামের চাটগিয়া ভাষাটাকে জানে। আবার এই তো বলা যায় যে এখানে চট্টগ্রামের ভাষাটা বেশি আহ, ইয়া কমন ল্যাঙ্গুয়েজ, কিন্তু অন্যান্য ভাষাটাও কি প্রচলিত আছে। তো আশা করি তোমার উত্তর পেয়ে গেছো। তো আর যেটা বলছিলাম যে জি স্যার। প্রমিত উপভাষাটা একটা নির্দিষ্ট অঞ্চলের ভিতরে সীমাবদ্ধ, কিন্তু এই, আমরা যে স্ট্যান্ডার্ড ভাষা সেটা কিন্তু সর্বব্যাপী। যেমন একটা নির্দিষ্ট অঞ্চলের ভাষা শুধু ওই অঞ্চলের মানুষরাই জানে, বুঝে। যেমন এই যে দেখো, একটা আল মাহমুদ একটা উপন্যাস লিখেছিল কর্ণফুলী নামে। সেই কর্ণফুলী উপন্যাসটা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় লেখা। এই উপন্যাসটা কিন্তু পাঠক সমাজে সমাদৃত হয়নি।
কারণটা কি? এটা শুধু যারা চট্টগ্রামের মানুষ যারা ছিল তারাও ভালো করে পড়েনি, কারণ চট্টগ্রামের ভাষা তুমি যদি লিখো, এটা আরেকজন চট্টগ্রামের মানুষের পক্ষে পড়তে গেলেও কি অনেক বেশি কষ্টদায়ক হয়ে যায়। হ্যাঁ, তো এই জন্য ওই উপন্যাসটা অতটা বেশি ইয়ে হতে পারেনি, পপুলারিটি পেতে পারেনি। তো এই আঞ্চলিক ভাষাটা এই কারণে একটা কি অনেক বড় ব্যাপার। আর আঞ্চলিক ভাষায় এক এক ভাষায় এক এক ধরনের ব্যাপারগুলো থাকে, যেমন এক ভাষার বা বুলি আরেক ভাষার গালি হয়ে যায়। যেমন ধরো এই যে যে ফুরি, হ্যাঁ, আমরা বলি পুরি, আর সিলেটে যদিও বলে পুরি, পুরি না, অনেকটা একটু পপ হয় একসাথে করে বলে, ওইটা মানে মেয়ে। ওকে। আবার দেখো চট্টগ্রামে কি বলা হয়, চট্টগ্রামের ভাষায় যদি তোমাকে কাউকে মিয়া ডাকে, হ্যাঁ, তাহলে কিন্তু মাইন্ড করে। কিন্তু আবার অন্যান্য এলাকায় আবার মিয়া ডাক না ডাক বংশ আছে মিয়া, হ্যাঁ, মিয়া বংশই আছে, মিয়া ভাই বলে ডাকে। ধুর মিয়া, নস্কারি করেও বা আন্তরিকতার স্বার্থেও কি মিয়া কথাটা বলে। তো এই যে যে দেখো, আবার 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 দেখো এই যে যে আহ, আহ, এটা কি বলে, মাগি শব্দটা, হ্যাঁ, মাগি শব্দটার এমনিতে প্রচলিত প্রমিত বাংলা অর্থ হচ্ছে পূর্ণবয়স্ক, পূর্ণ যৌবনা নারী। কিন্তু আমাদের চট্টগ্রামের ভাষায় সেটা হয়ে গেছে একটা গালি, তাই না? আবার ওই যে যে তোমার এই ইয়াতে উত্তরবঙ্গের দিকে এই মাগি দ্বারা মনে করো এমনি ইয়াং মেয়েদেরকে ডাক দেওয়া হয়, বা বা কোনো অল্প বয়স্ক মেয়ে বা যৌবন যুবতী মেয়ে যারা আছে, স্ত্রীকে, হ্যাঁ, এক মহিলা আরেক মহিলাকে এটা বলে ডাক দেয়। কিন্তু এখানে চট্টগ্রামে মাগি বলতে প্রস্টিটিউট যারা আছে তাদেরকে বোঝানো হয়। তাহলে এই যে যে এভাবে দেখো উপভাষাটা নানাভাবে কি হয়, পরিবর্তন হয়। কিন্তু উপভাষা তাই লেখা যায় না, হ্যাঁ, লিখিত ইয়ে হয় না, কিন্তু স্ট্যান্ডার্ড বা আমরা যেটা প্রমিত ভাষা যেটা আছে সেটা সর্বব্যাপী। তো বাংলাদেশের উপভাষা সমূহকে চার শ্রেণীতে ভাগ করা যায়: উত্তরবঙ্গীয়, দিনাজপুর, রাজশাহী, বগুড়া এই অঞ্চলের উপভাষা। তারপর রাজবংশী উপভাষা রংপুরের। তারপর 3 নম্বর পূর্ববঙ্গীয়, ঢাকা, ময়মনসিংহ, ত্রিপুরা, বরিশাল, সিলেটের উপভাষা। ওকে, এটা আবার দুইটা, পূর্ববঙ্গীয়কে আবার দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ঢাকা, ময়মনসিংহ, ত্রিপুরা, বরিশাল, সিলেট, আর একটা হচ্ছে ফরিদপুর, যশোর, খুলনা। ওকে। আবার দক্ষিণ অঞ্চলীয় চট্টগ্রাম, নোয়াখালী, চাকমা। পশ্চিমবঙ্গের উপভাষাগুলো আবার ভারতের দুই ভাগে বিভক্ত: রাঢ়ী ও ঝাড়খণ্ডী এবং বরেন্দ্র, কামরূপী। এখন এখানে দেখো উত্তরবঙ্গীয় ভাষাগুলো, হ্যাঁ, উত্তরবঙ্গের sorry, উত্তরবঙ্গের যে ভাষাগুলো আছে, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, পাবনার এখানে, হ্যাঁ, এখানে দেখবা যে এক ধরনের প্রায় প্রায় একটু মিল তুমি পাবে। রংপুরের উপভাষার ভিতরে একটু মিল তুমি পাবে। আবার ঢাকার, ময়মনসিংহ এখানে যে ভাষাগুলো আছে, হ্যাঁ, এখানে তোমার একটা ইয়ে থাকে যে এটা 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 কিন্তু যেমন চট্টগ্রামের, নোয়াখালীর চাকমা প্রায় সেম। তোমাদের একটু উদাহরণ দিয়ে আমি বুঝাতে চাচ্ছি যে চট্টগ্রামের ভাষার সাথে নোয়াখালীর ভাষা, চাকমা ভাষাও কি কিছুটা কি মিল তোমরা দেখতে পাবে। তো এভাবে আমাদের এই উপভাষা সমূহকে চারটা শ্রেণীতে ভাগ করা হয়েছে: একটা হচ্ছে যে কি দক্ষিণাঞ্চলীয়, একটা পূর্ববঙ্গীয়, একটা রাজবংশী এবং একটা উত্তরবঙ্গীয়। এখানে কিন্তু পুরো ভারতের পশ্চিমবঙ্গ পুরো বাংলা যেটা আছে, বাংলা ভাষাভাষী অঞ্চল, হ্যাঁ, সে পুরো বাংলা ভাষাভাষী অঞ্চলটাকে কি আহ, দেখা হয়েছে এখানে। কিন্তু ওই বাংলাদেশের ইয়েটাকে দেখা হয়নি, শুধু ভারতের পশ্চিমবঙ্গ যেটি আছে সেটিও এখানে এই 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 উপভাষার যে চারটা শ্রেণী আছে সেই চারটা শ্রেণীর ভিতরে কাউন্ট করা হয়েছে। তো বাংলাদেশ উপভাষার বহুল ব্যবহার আছে। তো বাংলা ভাষার ক্ষেত্রে 3টি ভাষারীতি সমানভাবে ব্যবহৃত হয়ে থাকে। 3টি ভাষারীতি সেগুলো সাধারণত কি কি: একটা হচ্ছে সাধারণভাবে শিক্ষিত শ্রেণীর মধ্যে লেখ্য প্রমিত বাংলা, হ্যাঁ, লিখিত রূপে পাঠ্যপুস্তকে আমরা কি এটা ব্যবহৃত হয়। বিভিন্ন অঞ্চলে ভাষাভাষীদের মধ্যে মৌখিক ভাষার রূপে উপভাষা ব্যবহৃত হয়। মানে এটাতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে আমরা যে 3টা ভাষারীতির কথা বলা হচ্ছে বাংলা ভাষা ব্যবহারের ক্ষেত্রে, আমরা 3টা ভাষারীতি কি কি: একটা হচ্ছে যে প্রমিত বাংলা, তাই না? এটা আমরা লিখি, আবার কি পাঠ্যপুস্তকেও কি ব্যবহার করি, এবং আবার কি বলিও, তাই না? লিখি, বলি এবং ইয়েতেও ব্যবহার করা হয়। আবার বিভিন্ন অঞ্চলে ভাষারীতির মধ্যে আমাদের মৌখিক ভাষা হিসেবে কি উপভাষাগুলো ব্যবহৃত হয়। মনে রাখতে হবে যে উপভাষা শুধুমাত্র কি মৌখিক ভাষা রূপে কি ব্যবহৃত হয়।
তো প্রমিত বাংলা ব্যবহারকারীরা আমরা যারা আছি সাধু রীতি দুইটাই ব্যবহার করে থাকি। হ্যাঁ, আমাদের দেখো এই যে প্রমিত বাংলা, হ্যাঁ, প্রমিত বাংলার কি কি রীতি আছে? সাধু, চলিত, এবং কি মৌখিক। খেয়াল করো, আমাদের এই সাধু, চলিত এবং মৌখিক আমরা তিন ভাবে কি প্রমিত বাংলাটা কি ব্যবহার ব্যবহার করে আসতেছি। কিন্তু দেখো, সাধু ভাষার এই লিখিত রূপ শুধু পাওয়া যায় এই যে এইটাতে, মানে আমাদের শুধু চলিত রীতিতেই কি লিখিত এবং মৌখিক দুইটাই আছে। চলিত রীতিতে লিখিত প্লাস মৌখিক, ওকে, দুইটাই আছে। কিন্তু সাধু রীতিতে শুধু কি লিখিত। সাধুরীতি কিন্তু আমরা মুখে বলি না, সাধুরীতি আমরা শুধু লেখার কাজে ব্যবহার করি, কিন্তু চলিত রীতিটা আমরা বলি প্লাস লিখি। ওকে। তো উপভাষা অঞ্চল থেকে আগত ভাষাভাষীরা বাংলা ভাষার দুটি রূপ ব্যবহার করে। তারা বাড়িতে যে দুইটি রূপ ব্যবহার করে কিরকম, তারা বাড়িতে আঞ্চলিক রূপ ব্যবহার করে এবং সর্বসাধারণের সঙ্গে কি সাধু অথবা চলিত রীতিতে কথা বলে। যেমন তোমরা যেমন আমার সাথে যখন ক্লাস করছো বা কলেজে আসতেছো, যেমন ইফতেখার আমাকে এখন প্রশ্ন করলো, ইফতেখার কিন্তু বাসাতে দেখা যাবে দেখি চট্টগ্রাম ভাষাতেই কথা বলছে, আবার আমার সাথে কথা বলছে অন্যরকম ভাবে। হ্যাঁ, যেমন তোমার আমার আমার ওয়াইফ, তোমাদের ভাবি যে আছে, হ্যাঁ, সে যখন মেজাজ খারাপ হয় তখন সিটেঙ্গা বলে, আবার যখন মুড ভালো থাকে তখন আবার কি শুদ্ধ বাংলায় আমার সাথে কথা বলে। তবে যাই হোক না কেন, আমার 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 কাছে কেমন যেন এই এই মানে মনে হয় যে আহ, মানুষের যে আসল মাতৃভাষা সেটা হচ্ছে তার উপভাষা। হ্যাঁ, মানে তুমি দেখবে শুদ্ধ ভাষাতে অনেক সময় আমরা মনের ভাব খুলে প্রকাশ করতে পারি না, কিন্তু তোমার নিজের যে আঞ্চলিক ভাষাটা আছে সেই আঞ্চলিক ভাষাতে তুমি একদম সম্পূর্ণরূপে মনের ভাবটা প্রকাশ করতে পারবে। তো এটা আমার ব্যক্তিগত মতামত যে মানুষের প্রকৃত মাতৃভাষা হচ্ছে তার যে আঞ্চলিক ভাষাটা সেটাই। তো প্রমিত বাংলায় উপভাষার কেমন রূপ লাভ করবে তা একটা উদাহরণ দিয়ে আমরা দেখি। যেমন ছেলে শব্দটা, হ্যাঁ, ছেলে শব্দটা উপভাষায় অনেক কিছু হয়, যেমন মেদিনীপুরে হয় পো। হ্যাঁ, আমরা যেমন বলি না সাউয়ার পো, এরকম করে বলি কি না? হ্যাঁ, অনেকভাবে বলি ভূতের পো। হ্যাঁ, বেটা, বেটা বলি, এই বেটা, বেটা। আর একটা হচ্ছে বেটা। বেটা মানে কি? বেটা আর বেটা, খেয়াল করো, এই বেটা এদিকে আয়। বেটা তুমি কেমন আছো, এরকম করে আমরা অনেক সময় বলি, মানে ছেলে তুমি কেমন আছো, হ্যাঁ বলো ইফতেখার। ইফতেখার বলো। স্যার আমরা এখানে বলছি যে চলিত বাহ। ভাষা, তারপর হচ্ছে সাধু ভাষা এবং চলিত মৌখিক। হ্যাঁ, বইপত্রে তো আমরা চলিতই পড়ি, বা হ্যাঁ, বলার সময়ও যখন বলি চলিত ভাষায় বলি। হ্যাঁ। তাহলে চলিত ভাষা আর মৌখিক চলিত এটার মধ্যে পার্থক্য বুঝতে পারবো কিভাবে? দুইটারে চলিত, আবার দুইটা না, বলতে কোনো বলছেন। পার্থক্য নাই তো। চলিত রীতি আমরা মুখেও বলি, লিখিত হিসেবে আগের ব্যবহার স্লাইডে করি। আপনি তিনটা দিছিলেন না, একটা চলিত, আর একটা হচ্ছে সাধু, আর একটা হচ্ছে মৌখিক। হ্যাঁ, মৌখিকটার ভিতরেই তো আমাদের ইয়া হচ্ছে, মৌখিকটার ভিতরেই তো ওই যে আমাদের কি এই যে যে উপভাষা চলে আসে আবার, তাই না? মৌখিক তো আমাদের আচ্ছা, এখানে মৌখিকের মৌখিক ভিতরে। এটা কি উপভাষা, উপভাষাগুলোকে বলা হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, উপভাষা চলিত দুটাই আসে। আমরা সাধারণত ভাষার তিনটে স্ট্যান্ডার্ড ইয়ে তৈরি করি। একটা, আমরা দেখো আবার তুমি একটা জিনিস খেয়াল করো যে আমরা মুখে যে ভাষাটা কথা বলি, আমরা যেভাবে বলছি, আমি যেভাবে ক্লাস নিচ্ছি, আমরা কি অ্যাকুরেটলি বইয়ের খাতায় এভাবে লিখবো? অ্যাকুরেটলি কিন্তু এভাবে লিখবো না। যেমন আমরা অনেক সময় বলি পারবা, করবা, যাবা, এরকম করে বলি না, কিন্তু আমরা লেখার সময় কি লিখি? পারবে, করবে, যাবে, এরকম করে লিখি। তো এই জন্য এটাও একটা কি মৌখিক একটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে আমার প্রমিত ইয়ে হিসেবে। আমরা যেভাবে মুখে বলি, আমি যেভাবে লেকচার দেই সেভাবে কিন্তু আমার খাতায় আমি লিখি না। পার্থক্যটা বুঝে গেছে? উপভাষায় আমাদের মৌখিক ভাষা ব্যবহার করতে পারি, আবার চলিত ভাষা মৌখিক রূপে ব্যবহার করতে পারি, কিন্তু সাধুরীতিটা আমরা শুধুমাত্র লিখিত হিসেবে ব্যবহার করতে পারি। আবার উপভাষাটা আমরা কি মৌখিক বা উপভাষা যেটা আছে, ঠিক আছে, সেটা কিন্তু আবার লিখিত হিসেবে ব্যবহার করা যায় না। কিন্তু চলিত রীতিতে
আমরা সাধু চলিত দুটাই, সরি, চলিত রীতিতে লিখিত এবং মৌখিক দুটাই ব্যবহার করতে পারি। তো যে বলতেছিলাম যে আমাদের এই যে ছেলে শব্দটা বিভিন্ন শব্দ বিভিন্ন অঞ্চলে কিভাবে ব্যবহার করা হচ্ছে, হ্যাঁ, যেমন ছা, সিংহ, গুম, ছাওয়াল, বেটা, ছেলা, ছৈল, পোলা। হ্যাঁ, পোলা তো নয় যেন আগুনের এগুলা, গান শুনছো না? হ্যাঁ, পুত। হ্যাঁ, অফুত। এই যে চট্টগ্রামের ভাষায় কিন্তু পুত বলে। হ্যাঁ, চট্টগ্রামের ভাষা ফুয়া। আর ফুয়া ফুত দুটাই বলে। তো এই যে যে দেখো এভাবে হুত, তো নোয়াখালীর ভাষায় হুত বলে। তো এইভাবে একটা ভাষাতে এক এক ইয়াতে প্রমিত ভাষার ইয়েটা উপভাষায় বিভিন্ন জায়গায় কি পার্থক্য হয়ে যায়। এখন আসো, আমরা যেটা আলোচনা করব সেটি হলো যে অনেক সময় একই ভাষা আর ব্যবহার করা সত্ত্বেও ব্যক্তি বিশেষের, খেয়াল করো, ব্যক্তি বিশেষের উচ্চারণে স্বাতন্ত্র্য সৃষ্টি হয়। হ্যাঁ, ব্যক্তি বিশেষের উচ্চারণে স্বাতন্ত্র্য সৃষ্টি হয় কিরকম, যেমন দেখবে যে সিনেমাতে যখন বিভিন্ন ব্যক্তি আহ, আহ, ইয়ে করে। আহ, এক মিনিট, আমার একটা ফোন আসছে। ওকে, যেটা বলতেছিলাম যে একই ভাষা বিভিন্ন কারণে আমাদের কি স্বাতন্ত্র্য তৈরি হয়। যেমন দেখো, সালমান খানের ভাষার স্টাইল একরকম, বা মনে করো সাকিব খানের ভাষার স্টাইল একরকম, বঙ্গবন্ধুর ভাষার স্টাইল একরকম, তারেক জিয়ার ভাষা একরকম, তাই না? শেখ হাসিনার ভাষা একরকম ছিল, খালেদা জিয়ার ভাষা একরকম ছিল। তো এই যে যে একটা ব্যক্তি বিশেষের উচ্চারণে কি হয়, স্বাতন্ত্র্য সৃষ্টি হয়। হ্যাঁ, যেমন ওই যে তোমরা হয়তো মুভি দেখছো, তাই না? মুভিতে তোমরা দেখছো ওমর সানি, ওমর সানি এক ধরনের ডায়লগ দেয়, হ্যাঁ, আবার মান্না এক ধরনের ডায়লগ দেয়। তাহলে এই যে এই স্বাতন্ত্র্যটা কেমনে হয়, স্বাতন্ত্র্যটা হয় ভাষা, শিক্ষা, সাংস্কৃতিক মর্যাদা, রাষ্ট্রীয় মর্যাদা, পেশাগত কারণে কি এগুলো হয়ে থাকে। ব্যক্তি বিশেষের ভাষায় এই যে ব্যক্তি বিশেষের বাক্যাকৃতি সেটাকে বলা হয় আই ইডিওলেক্ট। ঠিক আছে? এই অনেকের উপভাষার সঙ্গে এই অশিষ্ট ভাষা সম্পর্কে, অশিষ্ট মানে স্ল্যাং, অশিষ্ট মানে হচ্ছে যে তোমরা যে কুরুচিপূর্ণ বা বাজে কথা যেটা বলি আমরা, হ্যাঁ, সেটা স্ল্যাং সম্পর্কে উল্লেখ করব। উভয় ভাষারীতির মধ্যে কি আমাদের একটা পার্থক্য আমরা দেখতে পাই। কি কি পার্থক্যগুলো দেখা যায়? প্রথমত, উপভাষা বিস্তৃত অর্থে ব্যবহৃত হলেও অশিষ্ট ভাষা শুধু রূপমূলের মধ্যে সীমাবদ্ধ থাকে। যেমন ধরো হয়তো বা এই যে দেখো, আহ, এই, তোমরা হয়তো মান্নার মুভি দেখছো কিনা জানি না। হ্যাঁ, মান্নার মুভিতে ডায়লগ গুলো এরকম, আয়, তুই আওয়াজ হয়েছিস, আওয়াজ হয়েছিস, আর তোকে খাওয়া। তো এরকম করে একটা কথা বলে। আবার ওমর সানি বলবে যে কি, তুই আমার বাবাকে মেরেছিস, আমার মাকে মেরেছিস, আমি তোকে ছাড়বো না। তো এখন এই যে যে জিনিসগুলা, এই যে এগুলো আমরা কি করি, ভাষারীতির পার্থক্যের কারণে এগুলা হয়ে থাকে। এই যে এটাকে বলা হচ্ছে স্ল্যাং, অশিষ্ট ভাষা। হ্যাঁ, এই যে যে দেখো, আমরা অনেক সময় এই যে বিভিন্ন মিমস দেখি আমরা এখন, তাই না? হ্যাঁ, আহ, ওখানেও কিন্তু আমরা এইসব জিনিসটা দেখতে পাই যে এই ভাষা উপভাষা আমরা দেখো চট্টগ্রামের মানুষ বিভিন্ন অঞ্চল উপভাষা হিসেবে ব্যবহৃত করতেছে। হ্যাঁ, কিন্তু ওই যে যে তোমরা অনেক আগে আমরা ভার্সিটিতে একটা ইয়ে ছিল যে বোতল ফ্যাক্টরি। হ্যাঁ, বোতল ফ্যাক্টরি একটা সুন্দর করে বলতো ভাষার ইয়ে, তো তার ভাষাটা ছিল আবার আরেক রকম। তো এটা শুধু তার রূপমূলের ভিতরেই বা তার কাছে কি সীমাবদ্ধ ছিল। এবং অশিষ্ট ভাষার জীবনকাল স্বল্প মেয়াদী হয়। যেমন এটা কিছুদিন পরে আর ওইটা থাকে না। কিন্তু চট্টগ্রামের ভাষা সে আজকে থেকে 100 বছর আগে যেমন ছিল এখনো তেমন আছে, তাই না? যেমন এই যে অনেকদিন আগে একটা ডায়লগ খুব চট্টগ্রামে খুব প্রচলিত ছিল, কেন চলো, এরকম, তাই না? কেন চলো। তো এই যে এটা কিন্তু এখন আর কেউ ইউজ করে না। এর আগে আমরা আরেকটা ছিল যে কি, ফটক গিয়ে, হ্যাঁ, ফটে গেছে। হ্যাঁ, এরকম করে আমরা অনেক ধরে থাকি। তো এগুলো দেখা যাচ্ছে যে অশিষ্ট ভাষাটার জীবনকাল কি হয়, স্বল্প মেয়াদী হয়। অশিষ্ট ভাষা স্বেচ্ছাকৃত ভাবে ব্যবহৃত, হ্যাঁ, এটা ইচ্ছাকৃত ভাবে মানে ব্যবহার করা হয়ে থাকে। তো আমাদের অশিষ্ট ভাষাটাকে আমরা উপভাষা হিসেবে ধরতে পারি না। বুঝে গেছে? তো এইটাতে আমরা বুঝলাম, যেমন এই যে গ্যাঞ্জাম শব্দটা, হ্যাঁ, এছাড়া সামাজিক, অর্থনৈতিক, পুরুষের ভাষা, হিন্দু মুসলমানের ভাষা। হিন্দু মুসলমানের ভাষা দেখো কিভাবে ইয়ে হয়। যেমন দেখো, আমরা বলি পানি, তারা বলে কি জল, তাই না? শিক্ষিত অশিক্ষিত মানুষের ভাষা। এই যে যে দেখো, এভাবে আমাদের কি হয়, পার্থক্য হয়ে থাকে। এগুলো সবকিছু অশিষ্ট এরিয়াতে পড়ে। তো আমরা এই যে দেখো এখানে আমরা যে আহ, যে এই যে বললাম যে
আমাদের মানচিত্র, উপভাষা মানচিত্র, হ্যাঁ, এই মানচিত্রটা তোমরা দেখতে পারো। সেই দেখলে এখানে দেখো যে বোঝা যাচ্ছে যে এই পুরো বাংলা যেটা আছে, হ্যাঁ, আমাদের পুরো বাংলা, বাংলা, বিহার, উড়িষ্যার, হ্যাঁ, আমাদের যে ইয়ে দেখছিলাম, সেখানে আমাদের এই যে বাংলাদেশ, এই অঞ্চলটা আছে, এই যে এখানে, সেটা কি, এই যে এখানে আমাদের কি ভারতের অংশটা আছে। তাহলে এখানে ঝাড়খণ্ডী ভাষা, এখানে বরেন্দ্রী, এখানে বঙ্গ কামরূপী, এখানে বঙ্গালী। তাহলে এই যে এখানে দেখবা আমরা যে একটা স্লাইড দিয়েছিলাম না, এই যে এখানে, এটা থেকে ওখানে মিলিয়ে দেখলে তোমরা কি অনেকটা স্পষ্ট বুঝতে পারবা। তো আমরা এখানে আরেকটা, এই যে দেখো, এই এই চারটা একদম ভালো করে মুখস্থ করে ফেলতে হবে। প্রধান উপভাষাগুলো কোনটা কোন জায়গায়, রাঢ়ী কোন জায়গায়, বঙ্গালী কোন জায়গায়, বরেন্দ্রী কোন জায়গায়, ঝাড়খণ্ডী কোন জায়গায়, এটা, এই চারটা একদম ভালো করে কি তোমাদের মুখস্থ থাকতে হবে। মুখস্থ থাকলে এখান থেকে তোমরা পরীক্ষায় ভালো অ্যান্সার করতে পারবে। আর যদি পারো এই ম্যাপটা আঁকার চেষ্টা করবা। ম্যাপটা যদি মোটামুটি একটু এভাবে এঁকে দিয়ে আসতে পারো, হ্যাঁ, তাহলে তোমরা কি একটা ভালো মার্কস পাওয়া যেতে পারে। তো আজকে বেশি আলোচনা করব না, আজকে এখানে শেষ করতেছি ক্লাস। আর তোমাদের এই নেক্সট ক্লাসটা আগামীকালকেও কি রাত 10:30টায় হবে।